টুনি, আবার তুই ওইসব ছাই পাশ নিয়ে বসেছিস? আবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আয় মা, খেয়ে নে। সারাদিন শুধু ওই আঁকাঝোঁকা। মা, ওকে বকে লাভ নেই। ও তো আমাদের মতো সাধারণ বাঘ নয়, ও তো শিল্পী বাঘিনী। দাদা, তুমি সব সময় আমাকে নিয়ে মজা করো কেন? মজা নয় রে, সত্যি। বাবা রিক্সা চালিয়ে যা আনে তাতে আমাদের পড়াশোনারই খরচ চলে না, তার ওপর তোর এই রঙের শখ। রাহুল, ছোট বোনটাকে তোরা একটু শান্তিতে থাকতে দিবি না? শান্তিতে থাকবে কি? চাল তো বারন্ত। সামনের মাসে তোর ভাইয়ের পরীক্ষার ফি দিতে হবে, আর ও বসে বসে দেখ ছবি আঁকছে। ছবি আঁকলে কি আর পেট ভরবে? মা, ও ছোট্ট, ও কি ওসব বোঝে? ছোট নেই, যে ঘরে অভাব এই ঘরের বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায়। যা টুনি, প্লেট রেখে খেতে আয়। টুনি একটা দীর্ঘশ্বাস ফেলে সিলেটটা রেখে খেতে বসে, আর তার চোখ জলে চিকচিক করে ওঠে। টুনির বাবা অমল অসহায়ভাবে সেদিকে তাকিয়ে থাকে। একলা একলা এখানে কি করছিস মা? কিছু না বাবা। কিছু তো হয়েছে। কাল রাতে ঠাকুমার কথায় কষ্ট পেয়েছিস? বাবা, ছবি আঁকা কি খুব খারাপ? ঠাকুমা, দাদা ভাই সবাই এমন করে কেন? না রে মা, ছবি আঁকা খারাপ কেন হবে? এটা তো খুব ভালো গুণ। তাহলে আসলে কি বলতো মা, আমাদের মতো গরিব প্রাণীদের শখ থাকতে নেই। শখ পূরণ করতে পয়সা লাগে, আর আমাদের কাছে সেটাই তো নেই। তোমারও কি শখ ছিল বাবা? হ্যাঁ ছিল। আমিও তোর মতো আঁকতে ভালোবাসতাম। রং তুলি নিয়ে সারাদিন পড়ে থাকতাম। স্বপ্ন দেখতাম বড় শিল্পী হব। সত্যি বাবা? তাহলে তুমি এখন আর আঁকো না কেন? তোর ঠাকুরদা মারা যাওয়ার পর সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। সংসার, চাষবাস, তোদের বড় করা। রং তুলি আর লাঙলের মধ্যে আমাকে লাঙলটাকেই বেছে নিতে হলো। আমার জন্য তুমি আবার আঁকতে পারো না? আমার সময় চলে গেছে রে মা, এখন তোদের সময়। কিন্তু আমার যে আঁকতে সবচেয়ে ভালো লাগে। আমি জানি তোর আঁকার হাত খুব ভালো, কিন্তু এই জঙ্গলে তোর এই প্রতিভার কোনো দাম নেই মা। একদিন টুনি জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পায় এক জায়গায় অনেক প্রাণী জড়ো হয়েছে। সে কৌতূহল ভরে এগিয়ে যায়। সে দেখতে পায় একটা গাছের গায়ে বড় পোস্টার লাগানো হয়েছে। আরে, এটা তো শহরের জঙ্গলের চিত্রকলা প্রতিযোগিতার বিজ্ঞাপন। প্রথম পুরস্কার 10,000 টাকা। বাপ রে! দাদা, টাকা। কিন্তু আমাদের এই জঙ্গল থেকে কে যাবে সেখানে? শহরের জঙ্গলে গিয়ে বড় বড় শিল্পীদের সাথে পাল্লা দেওয়া কি মুখের কথা? ঠিকই বলেছিস, ওসব আমাদের জন্য নয়। চল ভাল্লুকের চায়ের দোকানে গিয়ে বসি। ভিড় হালকা হয়ে যায়। টুনি ধীরে ধীরে পোস্টারটার কাছে যায়। সে মনোযোগ দিয়ে সবটা পড়ে। প্রতিযোগিতার অংশ নেওয়ার জন্য শেষ তারিখ আর মাত্র 1 মাস পর। টুনির চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। মা, মা, একটা দারুণ খবর আছে। কি রে, এত খুশি কেন? শহরে
একটা আঁকার প্রতিযোগিতা হচ্ছে, আমি তাতে নাম দেবো মা। কার প্রতিযোগিতা? হ্যাঁ, আর প্রথম হলে 10,000 টাকা পুরস্কার। এই কথা শুনে ঠাকুমা ঘর থেকে বেরিয়ে আসে। রাহুলও পড়া থামিয়ে ওদের কথার দিকে মনোযোগ দেয়। কি বললি? 10,000 টাকা? হ্যাঁ ঠাকুমা, আমি যদি জিতি আমাদের সব অভাব দূর হয়ে যাবে। তোমার জন্য ওষুধ আনবো, দাদার পরীক্ষার ফি দিয়ে দেব, আমার জন্য নতুন রিক্সা কিনবো। তুই আগে ভাগে স্বপ্ন দেখা বন্ধ করবি? তোকে কে নিয়ে যাবে শহরের জঙ্গলে? আর আঁকার জন্য রং তুলি কাগজ পাবি কোথায়? বাবা এনে দেবে। উনি অবুঝের মতো কথা বলিস না তো। তোর বাবা কোত্থেকে টাকা পাবে বল? সামনের সপ্তাহে মহাজনের দেনা শোধ করতে হবে যে। 10,000 টাকা তো স্বপ্ন। আগে আগে এক বেলার ভাতের চিন্তা কর। যা যা পড়তে বস। ওসব বড় লোকের শখ আমাদের মানায় না। কেন মানায় না? আমি ভালো আঁকি না বাবা? টুনি, ঠাকুমা ঠিকই বলেছে, ওসব স্বপ্ন আমাদের জন্য নয়। তুমিও এই কথা বলবে বাবা? বাবার এই কথায় টুনির চোখ ফেটে জল আসে। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি অসহায়ভাবে অমলের দিকে তাকায়। কি গো, তুমি ঘুমাওনি? এত রাতে এখানে কি করছো? শেফালি, আমি কি খুব অন্যায় করে ফেলেছি? কেন এমন কথা বলছো? আমি নিজে শিল্পী হতে পারিনি, এখন আমার মেয়েটার স্বপ্নগুলোকেও আমি নিজের হাতে শেষ করে দিচ্ছি। তুমি কি বলতে চাও? আমি মেয়ের স্বপ্ন ভাঙতে চাই না। টনি ওই প্রতিযোগিতায় যাবে। তুমি পাগল হলে? টাকা কোথায়? আর রাহুল যা বললো, রং তুলি। অমল বাক্সটা খোলে। ভিতরে রাখা সযত্নে কিছু তুলি, কয়েকটা শুকিয়ে যাওয়া রঙের টিউব আর একটা ছোট্ট ডায়েরি। এগুলো আমার বাবা আমাকে দিয়েছিল। ওইগুলো তো সব শুকিয়ে গেছে, কোনো কাজেরই নয়। আমি জানি, কিন্তু আমার বিশ্বাস আছে টুনি পারবে। আমি ওকে আমার মতো হেরে যেতে দেব না। কিন্তু টাকা, টাকা কোথায় পাবে? আমার জমানো কিছু টাকা আছে, আর কিছু টাকা ধার নিয়ে নেব। না 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 না, তুমি 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 করতে পারো না। শেফালি, পড়াশোনা যেমন দরকার, প্রতিভাও তেমনি দরকার। আমি কালই শহরে যাব আর ওর জন্য রং তুলি কিনে আনব। পরের দিন বিকালে অমল শহর থেকে ফেরে। তার হাতে একটা সুন্দর ড্রয়িং পেপারের খাতা আর একটা রঙের বাক্স। টুনিমা, এদিকে একবার আয় তো। বাবা তুমি এনেছো? তুই প্রতিযোগিতায় যাচ্ছিস মা, আমি তোকে আঁকা শেখাবো। সর্বনাশ! এবার এই শখের জন্য ভিটে মাটিও বিক্রি করতে হবে। বাবা, তুমি এটা ঠিক করলে না। এইবার আমাদের এই সংসার কিভাবে চলবে? চুপ কর রাহুল, এই সংসারের ব্যবস্থাও আমি করব, কিন্তু আজ থেকে কেউ টুনির আঁকা নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবে না, এটা আমার আদেশ। টুনি সাবধানে রঙের বাক্সটা খুলে। নতুন রঙের গন্ধে তার মনটা ভরে যায়। সে বাবাকে কথা দেয় যে সে এই প্রতিযোগিতায় জিতবেই। পরের সপ্তাহের জন্য টুনির কাছে খুব কঠিন সময় ছিল। সে সকালে স্কুলে যেত, ফিরে এসে মায়ের সাথে সংসারের কাজ করত,
এবং তারপর রাত জেগে বাবার কাছে আঁকা শিখল। না টুনি, ওইভাবে নয়। আলো ছায়ায় কাজটা ভালো করে বুঝো। দেখো, পাতাটার এই দিকটা রোদ পড়েছে, তাই এটা উজ্জ্বল, আর ওই দিকটা। বুঝতে পেরেছি বাবা। এত রাতেও পড়াশোনা না করে আঁকা হচ্ছে, দেখা যাবে কত বড় শিল্পী হয়। রাহুল, ভেতরে আয়, বোনকে একটু দুধ দিয়ে যা। রাহুল অনিচ্ছা সত্ত্বেও টুনির জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে। সে আর চোখে টুনির খাতাটা দেখে। টুনি তাদের জঙ্গলের নদীর ঘাটের একটা ছবি আঁকছিল। এটা তো বেশ হয়েছে। কি দাদা ভাই? না কিছু না, ভালোই হচ্ছে। এই প্রথম রাহুলের মুখে টুনি তার আঁকার প্রশংসা পেল। টুনির আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। সে ঠিক করে এই ছবিটায় সে প্রতিযোগিতায় জমা দেবে। সাবধানে যেও। আর এই নাও, একটু রুটি আর গুড় বেঁধে দিয়েছি, রাস্তায় খিদে পেলে খেয়ে নিও। আর টুনিমা, একদম চিন্তা করবি না, জেতা হারা বড় কথা নয় কিন্তু। আমি জিতবো মা, দেখুই না। ভগবান তোমাদের মঙ্গল করুক। তাড়াতাড়ি ফিরে এসো। চল মা, বাস এসে পড়বে। বাবা, এই টাকাটা রাখো। এটা কিসের টাকা? আমার জমানো কিছু টাকা, শহরে গেলে যদি দরকার হয়। দাদা ভাই, শোন, বেশি কথা বলবি না, গিয়ে ভালো করে আঁকবি। আর দেখবি শহরের প্রাণীরা যেন আমাদের এই জঙ্গলের নাম শুনে হাসাহাসি না করে। I had your back. You doubted me. You thought I was going to shoot that. You really did. That's right. Check it out. Check it out. Check out the ball. কি হলো মা, ভয় পাচ্ছিস? বাবা, ওরা সবাই কত বড় লোক, কত ভালো আঁকে। আমি কি ওদের সাথে পারবো? কে বড় লোক আর কে গরিব সেটা আঁকা দেখে বোঝা যায় না মা। আঁকা আসে মন থেকে। তোর কাছে যা আছে তা হয়তো ওদের অনেকের কাছে নেই। কি বাবা? তোর চোখে দেখা জঙ্গলের ওই স্নিগ্ধতা, ওই নদীর জলের রং, ওই মাটির গন্ধ, তুই শুধু তোর মন দিয়ে আঁক। টুনি বাবার কথায় সাহস পায়। টুনি তার বসার জায়গা খুঁজে নিয়ে বসে পড়ে। প্রতিযোগিতার বিচারকরা নিয়ম বুঝিয়ে দেন। বিষয় তোমার জঙ্গল, আর সময় 3 ঘন্টা। টুনি চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য তার জঙ্গল, তার নদী, তার ঘর, তার পরিবারকে মনে করতে থাকে। তারপর সে তুলি হাতে তুলে নেয়। সে ভুলে যায় চারপাশের কোলাহল আর দামি দামি প্রতিযোগীদের। সে শুধু আঁকতেই থাকে, আঁকতেই থাকে। তার তুলিতে ফুটে উঠতে থাকে সুন্দরবনের জঙ্গলের সেই সুন্দর অনবদ্য ছবি। সাবাস মা, তুই পারবি।
আঁকা প্রায় শেষের পথে। টুনি তখন নদীর জলে সূর্যের শেষ আভা ছড়িয়ে পড়া আঁকছিল। হঠাৎ তার হাত থেকে হলুদ রঙের শিশিটা উল্টে গিয়ে ছবির এক কোণে পড়ে যায়। বাবা, শান্ত হটুনি, মাথা ঠান্ডা কর। সব শেষ হয়ে গেল বাবা। শেষ হয়নি মনে কর। আমি কি শিখিয়েছিলাম? ভুল থেকেই নতুন কিছু তৈরি হয়। ভাব মা, ভাব। টুনি চোখ বন্ধ করে। সে দেখে ওই হলুদ রঙের ছোপটা দেখতে দেখতে অনেকটা জোনাকির আলোর মতো লাগছে। সে ঠিক করে ফেলে তার কি করতে হবে। ঠিক আছে। কি করলি? ভুল হয়ে গিয়েছিল বাবা, কিন্তু আমি সব ঠিক করে নিয়েছি। আমি জানি তুই পারবি। চল, এবার ফলের অপেক্ষা। এত রাত হলো, এখনো ফিরলো না। বাস তো এতক্ষণে চলে আসার কথা। তোমরা চিন্তা করো না, হয়তো ফল ঘোষণা হতে দেরি হচ্ছে। টুনিটা কি কিছু খেতে পেয়েছে সারাদিন? মা, তুমি টুনির জন্য চিন্তা করছো? করব না। মেয়েটা না খেয়ে দে ওই রং তুলি নিয়ে পড়ে রইল। যদি কিছু না হয় খুব কষ্ট পাবে। ঠাকুমা, টুনি জিতবে, আমার মন বলছে। এই বছর সব প্রতিযোগী খুব ভালো এঁকেছে, কিন্তু একজন আমাদের অবাক করে দিয়েছে। তার আঁকায় মাটির গন্ধ আছে। বাবা, আমার বুক ধড়ফড় করছে। এই বছরের সেরা শিল্পী সুন্দরবন জঙ্গল থেকে আসা টুনি। টুনি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। অমলের চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। টুনিমা, তোর নাম ডেকেছে। যা, মঞ্চে যা। টুনি কাঁপতে কাঁপতে মঞ্চে ওঠে। সে 10,000 টাকার চেক আর একটা বড় ট্রফি হাতে নেয়। সবাই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। এদিকে রাত তখন অনেক হয়েছে। টুনি আর অমল যখন জঙ্গলে ফেরে, দেখে পুরো জঙ্গল জেগে আছে। রাহুল খবরটা আগেই সবাইকে দিয়েছিল। ওই যে বাবা আর টুনি এসে গেছে। আমার দিদি ভাই, আমি জানতাম তুই পারবি, তুই পারবি। তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস মা। টুনি তো আমাদের জঙ্গলের গর্ব। অমল ভাই, তোমার মেয়ে তো কামাল করে দিল। সবটা ওর নিজের চেষ্টা। না বাবা, এটা তোমার জন্য সম্ভব হয়েছে। আর দাদা ভাই, এই নাও তোমার পরীক্ষার ফি। টুনি চেকটা রাহুলের হাতে তুলে দেয়, কিন্তু রাহুল সেটা নেয় না। না রে, এই টাকাটা তোর। তুই এটা দিয়ে আরো রং কিনবি, আরো বড় শিল্পী হবি। তোর ভাইয়ের পরীক্ষার ফি তোর ভাই নিজেই জোগাড় করে নিতে পারবে। ইতিমধ্যে কয়েক মাস কেটে গেছে। 10,000 টাকায় অমল মহাজনের দেনা শোধ করেছে। রাহুলের পরীক্ষার ফি জমা দেওয়া হয়েছে। আর টুনির আঁকার জন্যে একটা আলাদা ঘরও করা হয়েছে।
টুনি, তোর আঁকা শেষ হলো? চল চল চল, খেতে দেবো। আসছি ঠাকুমা, এই তো শেষ। দেখলে, যে ঠাকুমা এতদিন আঁকার জন্য বকতো, সেই এখন টুনিকে সব থেকে বেশি প্রশ্রয় দেয়। সময় সব বদলে দেয় শেফালি। বাবা, শহরে তো আমার আঁকা শেখার সুযোগ হয়েছে, কিন্তু আমি এই জঙ্গলে থাকবো। কেন মা? আমি তোমার মতো এই জঙ্গলের বাচ্চাদের আঁকা শেখাবো। আমি তাদের বোঝাবো যে গরিব হলেও স্বপ্ন দেখা ছাড়তে নেই। জানিস টুনি, আমি ভাবতাম আমার স্বপ্নটা মরে গেছে। স্বপ্ন কখনো মরি না বাবা, শুধু একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যায়। তুই আমার সেই অপূর্ণ স্বপ্নটা পূরণ করেছিস মা। আমরা দুজনেই করেছি বাবা। বাবা আর মেয়ে একসাথে নদীর ছবি আঁকতে শুরু করে। টুনির বড় স্বপ্নগুলো এখন তার জঙ্গলের আকাশে ডানা মেলে ওড়ে। প্রতিভা কখনো দারিদ্র্যের কাছে হার মানে না। যদি সঠিক সময়ে একটু সাহস আর ভরসা দেওয়া যায়, তাহলে একটা ছোট্ট স্বপ্ন অনেক অনেক বড় হয়ে উঠতে পারে। টুনির গল্প আমাদের শেখায় যে নিজের প্রতি যদি অগাধ বিশ্বাস আর পরিবারের সমর্থন থাকে, তাহলে জীবনের যে কোনো প্রতিযোগিতায় জেতা সম্ভব।